হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফিউশন বা ব্যাপন। আমরা শুধুমাত্র এর বেসিক কনসেপ্টটুকু জানবো, ঠিক আছে? ডিফিউশনের বেসিক কনসেপ্ট কী হয় সেটুকু আমরা জানবো প্রথমে, ঠিক আছে? তাহলে প্রথমে ধরো একটা এরকম পাত্র আছে, ঠিক আছে? এরকম একটা পাত্র আছে, পাত্রের মধ্যে কি আছে? জল আছে, তাই তো? এবার ধরো এই জলের মধ্যে তুমি চিনি গুলছো, তুমি বাড়িতে বসে আছো, তুমি এই জলের মধ্যে চিনি গুলবে, তাই তো? এর মধ্যে ধরো চিনির দানাগুলো ফেললে, এগুলো চিনির কিউব ছিল, এবং চিনির দানাগুলো এর মধ্যে ফেলার পরে চিনিটা পুরোপুরি এর মধ্যে গুলে গেল এবং জলটা মিষ্টি হয়ে গেল, তাই তো? এবার এই যে ফেনোমেনাটা মানে পদার্থের এই যে ধর্মটা, এটাকে বলা হয় ব্যাপন, ঠিক আছে? এটা পদার্থের একটা ভৌত ধর্ম। কেন? কারণ তুমি যে জলের মধ্যে চিনি গুললে সেটাকে আবার ক্রিস্টালাইজ করে তুমি চিনির ফর্মে আনতে পারো, তাই জন্য কি ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে শুধুমাত্র, সেই জন্য এটা পদার্থের একটা ভৌত ধর্ম, ঠিক আছে? এবার তুমি এই যে চিনি গুললে জলে, চিনি যে জলে গুললো, যে ধর্মের জন্য গুলে গেল সেটার নাম হচ্ছে ব্যাপন, ঠিক আছে? ব্যাপনে কি হয়? ব্যাপনের যে প্রধান যদি সংজ্ঞা দিতে যাই আমি বা বলতে যাই ভালো করে ব্যাপনকে, তাহলে কি বলবো? ব্যাপন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে বেশি ঘনত্বের কোনো অণু থেকে বেশি ঘনত্বের যে অণুগুলো সেগুলো কম ঘনত্বের দিকে ধাবিত হয়, তাই তো? মিশ্রণ কিছু, এখানে আমি আসছি না, আমি পরে আসছি সেগুলো নিয়ে। এবার ধরো বেশি ঘনত্ব কার ছিল এখানে? আমার ধরো চিনির কিউব ছিল এটা, তার মানে চিনির কি চিনি ছিল, তার মানে তার ঘনত্ব কি বেশি। কার তুলনায় বেশি? বেশি মানে সব কিছুর থেকে তো বেশি না, এখানে যে জল আছে জলের তুলনায় বেশি, তাই তো? এখানে জলের কি ঘনত্ব কম, তার জন্য কি হলো? চিনির যে অণুগুলো ছিল সেগুলো জলের মধ্যে মিশলো, তাই তো? জলের অণুগুলোর দিকে চলে গেল, তার জন্য জলে পুরোপুরি মিশে গেল। এটাই হচ্ছে ডিফিউশন বা ব্যাপন। এবার ধরো তুমি জলে চিনি গুলছো, তুমি বাড়িতে শরবত খাবে দুপুরবেলা গরমকাল, তুমি জলে চিনি গুলছো, চিনি প্রথমে ফেললে, চিনি ফেলার পরে দেখলে আরও চিনি গুলছে, তাই তো? একটা টাইমের পরে যখন চিনি পুরোপুরি গুলে যাবে, দেখবে শরবতে যদি চিনি বেশি হয়ে যায় কোনো সময়, দেখবে তলের দিকে থিতিয়ে পড়ে থাকে, সেটা পুরোপুরি গলে না। এই বেসিসে দ্রবণকে আমি অনেকগুলো ভাগে ভাঙতে পারি। আগে দ্রবণের ভাগগুলো একটু জেনে নিই, তারপরে আসছি পুরোপুরি, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যে জিনিসটা জানবো সেটা হচ্ছে দ্রবণ, তাই তো? দ্রবণ মানে কি? দ্রবণ মানে হচ্ছে দ্রাব প্লাস দ্রাবক, তাই তো? ঠিক আছে? এর মধ্যে সাধারণত দ্রাবক কোনটাকে বলা হয়? যেটার ঘনত্ব তুলনামূলক কম হয়, ঠিক আছে? সেটাকে বলা হয় দ্রাবক, আর যেটা বেশি হয় সেটাকে বলা হয় দ্রাবক, তাই তো? এই দ্রাবটাকে বলা হয় সলিউট, আর এটাকে বলা হয় সলভেন্ট, ঠিক আছে? দ্রাবকটাকে বলা হয় সলভেন্ট আর দ্রাবটাকে বলা হয় সলিউট। আর দ্রবণ তো মানেই জানো সলিউশন, তাই তো? এই দুটো মিলে দ্রবণ হয়, তাই তো? এবার দ্রবণ যদি তুমি দেখতে যাও, দু রকমের দ্রবণ প্রধানত দেখতে পাবে। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কি? ধরো তোমার 100 ml জল আছে, সেখানে ধরো 12 গ্রাম চিনি মেশে পুরোপুরি, তাই তো? ধরো ওই 100 ml জলে 12 গ্রাম চিনিই আছে, যদি তাই থাকে তাহলে তখন সেটা কি? সম্পৃক্ত দ্রবণ। কেন? কারণ ম্যাক্সিমাম 12 গ্রাম চিনি ওখানে গুলতে পারে, তাহলে ম্যাক্সিমাম 12 গ্রামই আছে, তার জন্য ওটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? তাহলে এই দ্রবণের অনেকগুলো ভাগ হবে, সেগুলো আমরা দেখি একটু। প্রথম যেটা কি, যদি দ্রাব আর দ্রাবক পুরোপুরি ফুলফিল থাকে, একদম পুরোপুরি যেমন থাকার কথা তেমন থাকে, তেমন একটা হতে পারে। কোনো জায়গায় হতে পারে দ্রাব বেশি দ্রাবক কম, তাই তো? আবার এর উল্টোটা হতে পারে দ্রাব কম দ্রাবক বেশি, তাই তো? যদি এরকম হয় তাহলে আমি এগুলোকে তিনটে ভাগে ভাঙি। হ্যাঁ, এইটা যেটা, এটা হচ্ছে পুরোপুরি সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণ বা আইসোটোনিক সলিউশন বলা হয় এটাকে। সম্পৃক্ত দ্রবণ
বা আইসোটনিক সলিউশন। ঠিক আছে, তার নিচে যেটা আছে সেটা দ্রাবক আর দ্রাবক, তাই তো? দ্রাবক কম বেশি আছে, দ্রাবক কম আছে। আমি আগে প্রথমটা আসি। ঠিক আছে, এবার ধরো তুমি জলে চিনি গুলছো, 10-12 গ্রাম চিনি মেশে বলেছিলাম 100 ml জলে, তুমি ধরো 5 গ্রাম দিয়েছো। তার মানে কি, জলে যতটা চিনি মেশার কথা তার থেকে কম দিয়েছো, তাহলে কি দ্রাবক কম দ্রাবক বেশি। এবার আর এর আরেকটা ক্ষেত্রে কি হচ্ছে, দ্রাবক বেশি দ্রাবক কম। এই যে দুটো পার্ট, এটাকে বলবো আমি অসম্পৃক্ত, এটাকে বলবো আমরা অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, আর ধরো এখানে যেটা বলছি দুটো জিনিস, দ্রাবক কম দ্রাবক বেশি, তাই তো? যদি দ্রাবক বেশি থাকে তার মানে কি হবে, মিষ্টি কম হবে জলে, তার মানে দ্রাবক যদি কম থাকে তার মানে দ্রাবক কম গুলবে দ্রাবকে, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে হাইপোটনিক বলবো। তার আগে আর একটা বাংলায় বলে নিই, সেটা হচ্ছে অল্পপৃক্ত বলা হয়। ঠিক আছে, অল্পপৃক্ত দ্রবণ বা হাইপারটনিক সলিউশন। ঠিক আছে, এটাকে আমরা বলবো অল্পপৃক্ত দ্রবণ। কারণ কি, 12 গ্রাম চিনি মেশার কথা ছিল, তার থেকে কম মিশেছে, তাই তো? তাহলে অল্পপৃক্ত হলো। আর এই দ্রাবক আর দ্রাবক, দ্রাবক যদি বেশি থাকে, এই দ্রাবক যদি বেশি থাকে দ্রাবক কম থাকে, তার মানে কি 12 গ্রামের বেশি দিয়েছি, নিচে থেকেই পড়বে, তাহলে সেটাকে আমরা বলবো কি অতিপৃক্ত দ্রবণ বা সরি এটা হাইপোটনিক হবে। হ্যাঁ, এটা হাইপোটনিক। আর যদি অতিপৃক্ত বলি তাহলে সেটাকে বলবো আমরা হাইপারটনিক সলিউশন। ঠিক আছে, তাহলে 3 রকম পেলাম। একটা হচ্ছে আইসোটনিক সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ, সেখানে কি হবে, দ্রাবক দুটো পুরোপুরি সমান সমান থাকবে, একদম পুরোপুরি যতটা দ্রাবক মেশার কথা সেই ততটাই মিশবে। মানে ধরো জলে 12 গ্রাম চিনি মেশার কথা, 12 গ্রামই আছে 100 ml জলে, তাহলে সেটা সম্পৃক্ত। ধরো 12 গ্রামের মেশানোর কথা ছিল, আমি 15 গ্রাম দিয়েছি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অতিপৃক্ত বা হাইপারটনিক সলিউশন। আর দ্রাবক দুটোর মধ্যে দ্রাবক অ্যামাউন্ট যদি কম থাকে, তার মানে ধরো 3 গ্রাম দিয়েছি 12 গ্রামের জায়গায়, তাহলে সেটা কি হবে, অল্পপৃক্ত বা হাইপোটনিক সলিউশন। ঠিক আছে, এই 3টে জিনিস আমরা জানলাম। এইবার দ্রবণ যখন জেনে ফেলেছি কিছুটা, তাহলে ব্যাপনের ক্ষেত্রে দেখবো কি হবে। ব্যাপনের ক্ষেত্রে যেটা ব্যাপার, সব সময় দ্রাবের অণুগুলো যাতায়াত করবে। ঠিক আছে, ব্যাপনের ক্ষেত্রে কি হবে, দ্রাবের অণুগুলো যাতায়াত করবে। যেমন এখানে হয়েছিল, এটা কিন্তু ব্যাপনে মেনশন করা মাস্ট, এটা লিখতেই হবে, সেটা হচ্ছে দ্রাবের অণু। ঠিক আছে, দ্রাবের অণু চলাচল করবে, দ্রাবকের অণু কিন্তু নয়। কারণ ব্যাপনের ক্ষেত্রে যেটা হবে, চিনি ধরো জলে গুলছে, তার মানে দ্রাবকে চিনি, কারণ চিনির ঘনত্ব তুলনামূলক বেশি, আর দ্রাবককে জল, তাহলে কার অণু চলাচল করছে, দ্রাবের অণু। এটা কিন্তু মেনশন করা মাস্ট। এবং এখানে যদি বলতে যাও তাহলে আমি সংজ্ঞা এরকম ভাবে বলতে পারি, যে ভৌত প্রক্রিয়ায় বেশি ঘনত্বের দ্রবণের দ্রাবের অণু কম ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হয়, তাকে ব্যাপন বলা যেতে পারে, তাই তো? এবার ব্যাপন যদি দেখো, তাহলে ব্যাপনের ক্ষেত্রে ব্যাপনের এই জিনিসগুলো দেখতে পেলে। এবার ব্যাপনের অনেক রকম উদাহরণ হতে পারে। ব্যাপনের ডেফিনেশনটা একবার বলে নিই, যে ভৌত প্রক্রিয়ায় বেশি ঘনত্বের দ্রবণের দ্রাবের অণু বেশি ঘনত্বের দ্রবণের দ্রাবের অণু কম ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হয় এবং সমঘনত্বে পরিণত হয়। কেন? কারণ ধরো চিনি যদি জলে পুরোপুরি না গুলতো, তাহলে অতিপৃক্ততে আমি জলের তলায় চিনি পেতাম না, চিনি নিচে কিছু পড়ে পাওয়া যায়। তার মানে কি, এখানে যতটা ম্যাক্সিমাম ছিল মিলে সমসত্ব হয়ে গেছে, মানে সমঘনত্বে পরিণত হয়েছে, তারপরে যেটা এক্সেস ছিল সেটা তলে চিনিয়ে পড়েছে, তাই তো হয়। তাহলে এখানে ব্যাপারটা কি দেখছি আমি, দ্রাবের অণু চলাচল করছে। প্রথম কথা, একটা অপশন হচ্ছে দ্রাবের অণু, তারপরে হচ্ছে কি সমঘনত্ব, সমঘনত্বে পরিণত হবে, অবশ্যই সমঘনত্বে পরিণত হতে হবে, এটা একটা ফেনোমেনা। এবং আরেকটা কি, বেশি থেকে কম ঘনত্বের দিকে, তাই তো? বেশি থেকে কম ঘনত্বের দিকে, সব সময়ের জন্য বেশি থেকে কম ঘনত্বের দিকে ধাবিত হবে, তাই তো? এবার ব্যাপন অনেক রকম ভাবে হতে পারে।
কি কি রকম ভাবে হতে পারে? ধরো তুমি ঘরে ধূপকাঠি জ্বেলে রাখলে, সেখানে কি হচ্ছে, কঠিন আর গ্যাসীয় মাধ্যমে হতে পারে। কি কি মাধ্যমে হতে পারে তাহলে ব্যাপন? তাহলে দেখবো আমরা মাধ্যম, তাই তো, কঠিন, গ্যাসীয়, ঠিক আছে, কঠিন, তরল, তরল, গ্যাসীয়, তাই তো। আর কি পাচ্ছি? কঠিন কঠিন, গ্যাসীয় গ্যাসীয়, আর একটা কি? গ্যাসীয় গ্যাসীয় লিখে ফেলেছি সব কটা। তাহলে আর একটা হবে তরল তরল, তাই তো। এই ছরকম দেখতে পাই, তাই তো। যদি কঠিন গ্যাসীয় হয় তার মানে কি, তুমি ধরো ন্যাপথলিনের বল রাখলে, ন্যাপথলিনের বলের গন্ধ দেখবে চারিদিকে ছড়িয়ে যায়, বা ধূপকাঠি জ্বালালে ধূপকাঠির থেকে গ্যাস তৈরি হলো, সেটা বাতাসে মিশে গেল। আচ্ছা, বা ধূপকাঠির দিয়ে গ্যাসীয় গ্যাসীয় বলতে পারো, ধূপকাঠির যে গন্ধ সেটাও বলতে পারো। আর কি? কঠিন তরল, জলে চিনি গুলছে সেটা কঠিন, চিনি জল তরল, তাহলে চিনি দ্রবীভূত হচ্ছে জলে। তরল গ্যাসীয়, এটা খুব ভালো উদাহরণ পাবে কোনটা, কারণ অক্সিজেন, ধরো জলের নিচে যে অ্যানিম্যালগুলো থাকে তারা কি করে, জলে দ্রবীভূত অক্সিজেন নেয়। তার মানে জলে দ্রবীভূত অক্সিজেন যদি নিতে হয় তাহলে কি হবে, ওই গ্যাসটা অক্সিজেন যেটা ছিল সেটা জলে কি হয়, ডিজলভড হয়, মানে মিশে যায়। সেটাও ব্যাপন প্রক্রিয়া, সেটা হচ্ছে তরল গ্যাসীয়। কঠিন কঠিন কি, এটা খুব ভালো এক্সাম্পল নয়, এটা অনেক জায়গায় দেওয়া থাকে, অনেক জায়গায় বাদ দেওয়া হয় এটাকে। কোনটা, যেমন চক, ব্ল্যাকবোর্ড বলা হয়, উদাহরণ দেওয়া হয়। ধরো চক আছে, চকের মধ্যে এই ব্ল্যাকবোর্ড আছে, ব্ল্যাকবোর্ডে তুমি চক দিয়ে লিখলে, তাহলে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখলে কি, তার মধ্যে ফুটে উঠছে, সেটাকে ধরা হয়। অনেকে এটা ধরে না, ঠিক আছে, এটাকে অনেকে বাদ দেয়, ঠিক আছে, অনেক জায়গায় বাদ দেওয়া আছে, ঠিকঠাকভাবে বললে বাদই দেওয়া উচিত। আর একটা হচ্ছে গ্যাসীয় গ্যাসীয়। গ্যাসীয় গ্যাসীয় কি, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ধরো মিশছে আমাদের এয়ারে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, তুমি অক্সিজেন ইনটেক করছো এয়ার থেকে, আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়ছো, কার্বন ডাইঅক্সাইডটা কি এয়ারে গিয়ে মিশছে, তাহলে সেটা কি গ্যাসীয় গ্যাসীয় হতে পারে। আর তরল তরল কি, ধরো চিনি, মিষ্টির রস, ঠিক আছে, মিষ্টির রসকে আমি আবার জলের মধ্যে দিলাম, তাই তো, মিষ্টির রসকে আবার যদি জলের মধ্যে দিই তাহলে কি হবে, মিশে যাবে পুরোপুরি, তাহলে সেটাও তরল তরল হতে পারে। বা তুঁতের জল, তাই সেটাকে জলে মেশালে রং হবে। বা উজালার উদাহরণ দিতে পারো খুব সহজে। এই টাইপগুলো হতে পারে, ঠিক আছে। এবার ব্যাপন অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, ব্যাপন অনেকগুলো জিনিসের উপরে ডিপেন্ড করে। কি কির উপরে ডিপেন্ড করে? ধরো কি কি জিনিসের উপর ডিপেন্ড করে? প্রথম যেটা ব্যাপার, ফ্যাক্টরস বলি, হ্যাঁ, ফ্যাক্টরস বলা যেতে পারে এটাকে। ফ্যাক্টরসের মধ্যে প্রথম যেটা ব্যাপার সেটা কাকে ধরতে পারি, একটা হচ্ছে ঘনত্ব, তাই তো, দ্রাবের ঘনত্বের উপরে, সে তো অবশ্যই, কারণ দ্রাবের ঘনত্ব যত বেশি হবে ব্যাপন ভালো হবে, কঠিন তরল মাধ্যমে বেশি মিশবে, সমঘনত্বে পরিণত হতে সময় বেশি লাগবে একটা। আর একটা হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা, তাই তো। উষ্ণতাতে কি হবে, ধরো তোমার ক্ষেত্রে ফুড কালারের ক্ষেত্রে একটা এক্সাম্পল পাওয়া যায়, ফুড কালারের একটা এক্সাম্পল পাওয়া যায় কিরকম, ধরো তুমি নর্মাল ঠান্ডা জলে ফুড কালার দিলে, ফুড কালার কোনগুলো, খাবারে যেগুলো ইউজ করা হয়, তুমি নর্মাল জলে এমনি দিলে, ঠান্ডা জলে, সেখানে দেখবে ডিজলভ হতে সময় নিচ্ছে, কিন্তু গরম জলে দিলে আরো তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আরো ভালো এক্সাম্পল পাবে বাড়িতে চা তৈরির সময়, চা যখন শরবত, আর চা শরবত যখন তৈরি হয় তখন কি হয়, ঠান্ডা জলে দেওয়া হয়, চিনি গোলা হয়, দেখবে সময় লাগে অনেকটা, ভিজিয়ে রাখা হয় খানিকক্ষণ চিনিটাকে। কিন্তু চা যখন করো গরম জলে চিনি দেওয়া হয়, খুব সহজেই দেখবে গুলে যায়। এটা একটা ব্যাপার। টেম্পারেচারের উপরে কিন্তু ব্যাপন ডিপেন্ডেন্ট, কারণ টেম্পারেচার যত বেশি হবে, উষ্ণতা যত বেশি হবে, তত ব্যাপনের রেট হাই হবে, ঠিক আছে। ব্যাপনের রেটের ক্ষেত্রে আরেকটা ল আছে, গ্রাহামস ল, ওগুলো আরো বড় ক্লাসে গিয়ে জানবে। আপাতত বেসিক নলেজে আমি এগুলো বলছি না, এই বেসিক পার্টের পরে একটা ভিডিও আমি আমার এই ইউটিউব চ্যানেলেই দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ওখান থেকে তোমরা দেখে ফেলতে পারবে, মানে ভিডিও বা পরপর যে আপডেটেড যেগুলো দেবো আমি পরপর, এর আরও কনসেপ্ট যেগুলো, সেগুলো ওই ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবে।
ঠিক আছে। আর এই টেম্পারেচার ছাড়া আর কি হতে পারে, আর কিসের উপর ডিপেন্ড করতে পারে, ধরো যার মধ্যে তুমি দিচ্ছ তার দ্রাব্যতার উপরে ডিপেন্ড করে হতে পারে, যে দ্রাবকের মধ্যে দিচ্ছ তার দ্রাব্যতার উপরে ডিপেন্ড করে ব্যাপন হতে পারে। ঠিক আছে। এবার ব্যাপনের ক্ষেত্রে আর কি উদাহরণ, মানে আমাদের ডেইলি লাইফে কি কি জিনিস দেখতে পাই, ডেইলি লাইফে কি কি জিনিস দেখতে পাবো, যেমন ধরো আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, আমাদের বডিতে অক্সিজেন ঢোকে কার্বন ডাইঅক্সাইড বেরোয়, এই যে টোটাল প্রসেস এটাও তো ব্যাপন, কারণ আমার বডিতে অক্সিজেনের কি আছে, স্ক্যাসিটি হচ্ছিল বলেই তো নিচ্ছি অক্সিজেন, তাই তো, সেই একই রকম ব্যাপার, বেশি ঘনত্ব থেকে কমের দিকে আসছে, এই হচ্ছে ব্যাপার। ব্যাপনের ক্ষেত্রে এটাই বেসিক আইডিয়া। সেক্ষেত্রে কি বললাম, দ্রাবের অণু চলাচল করবে, সমঘনত্বে পরিণত হবে এবং বেশি থেকে কম ঘনত্বের দিকে অবশ্যই যাবে, কে, দ্রাবের অণু। এটা যেন মিস না হয়, এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট, এটা কিন্তু মিস করো সবাই জেনারেলি, সেই জন্য এটা বলছি, দ্রাবের অণুটা কিন্তু লিখতেই হবে। এবার যখন ব্যাপন হচ্ছে, ব্যাপনের ক্ষেত্রে কি কি মাধ্যমে হতে পারে বলেছিলাম, কঠিন তরল, তরল গ্যাসীয়, এই সবকটা বলে নিয়েছি, কঠিন তরল, তরল গ্যাসীয়, কঠিন কঠিন গ্যাসীয়, গ্যাসীয়, এগুলো সবকটা মাধ্যমে ব্যাপন হতে পারে। আর কি বললাম, ব্যাপনের যে এই যে বেশি ঘনত্ব কম ঘনত্বের জন্য দ্রবণের একটা কনসেপ্ট দিয়েছি, তাই তো। দ্রবণটা কি, দ্রবণ হচ্ছে দ্রাব আর দ্রাবকের মিশ্রণ, তাই তো। দ্রাব যেটা, সেটা সাধারণত ঘনত্ব বেশি হয়, আর যেটার কম হয় সেটাকে দ্রাবক ধরে নেওয়া হয়। এবার এদের মধ্যে ধরো দ্রাব আর দ্রাবক সমান আছে, তাহলে কি হবে, সমসত্ব দ্রবণ বা সম্পৃক্ত দ্রবণ বা আইসোটোনিক সলিউশন। ঠিক আছে। যদি দ্রাব আর দ্রাবকের পরিমাণ একই না হয়, একই রকম না হয়, যেটাই পুরোপুরি দ্রাব্য হয়নি এরকম হয়, তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। তার মধ্যে দু রকম ভাগ বলেছি, একটা হচ্ছে অতিপৃক্ত, যদি দ্রাব বেশি থাকে দ্রাবক কম থাকে, অতিপৃক্ত বা হাইপারটনিক, যদি দ্রাব কম থাকে দ্রাবক বেশি থাকে, তাহলে সেটা কি অল্পপৃক্ত বা হাইপোটনিক সলিউশন, তাই তো। এই কটা পার্ট। এবং এর ক্ষেত্রে একটা কথা বারবার বলছি আমি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে দ্রাবের অণু চলাচল করবে, এটা ব্যাপন, ব্যাপনের বেসিক আইডিয়া। বেসিক আইডিয়া ছাড়াও যেটা বললাম আগে, বেসিক আইডিয়া ছাড়াও বাকি যে আপডেটেড ভার্সানগুলো, যা আরও পার্ট যেগুলো পড়ানো হবে সেগুলো আমার চ্যানেলে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নিচে এই উপরে যে ছবি দেখাবে ওই ছবির ওখানে ক্লিক করলে চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সাবস্ক্রাইব করে দিলে তোমরা পরের যে ভিডিওগুলো সেগুলো ওখান থেকে দেখবে, তাই তো। এবার আমাদের ব্যাপন ছাড়াও আরও একটা প্রক্রিয়া আছে যেটা উদ্ভিদদের ক্ষেত্রে কাজে লাগে, তাই তো, সেইটার নাম কি, অসমোসিস বা অভিস্রবণ, তাই তো, অভিস্রবণ বা অসমোসিস, তাই তো। এই অভিস্রবণ বা অসমোসিস কি সেটা আমরা জানবো, তাই তো। আগের পার্টে আমরা কি জেনেছি, ব্যাপনে কি হয়, ব্যাপনের ক্ষেত্রে সাধারণত দ্রাবের অণুগুলো চলাচল করেছিল, তাই তো। দুটো আলাদা আলাদা মাধ্যম ছিল, দুটো আলাদা আলাদা দ্রবণ ছিল, দুটো দ্রবণের মধ্যে দ্রাবের অণু চলাচল করেছিল। ঠিক আছে। এবার অভিস্রবণের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, অভিস্রবণের ক্ষেত্রে সেইটারই একটা অন্যভাবে দেখবো, মানে সেইটারই একটা অন্য ধরন অভিস্রবণ, তাই তো। ধরো তুমি একটা এরকম বিকার নিয়ে, ঠিক আছে, সেই বিকারের মধ্যে কি আছে, সেই বিকারের মধ্যে ধরো কিসমিস ফেললে, এরকম শুকনো ছিল, পুরো জল আছে বিকারে ভর্তি, ঠিক আছে। এবার আস্তে আস্তে দেখবে সেই বিকারের যে মধ্যে যে কিসমিসটা ছিল, সেই কিসমিসটা কি হচ্ছে, জল শোষণ করছে, তাই তো, জল অ্যাবজর্ব করছে আস্তে আস্তে করে, কি হবে, ও ফুলে উঠবে, তাই তো। এই ক্ষেত্রে কি হচ্ছে, কিসমিসটা ফুলে উঠছে, তাই তো। এই যে কিসমিসটা ফুলে উঠছে, এই যে প্রসেসটা, এটাকে আমরা বলি অভিস্রবণ। ঠিক আছে। কেন অভিস্রবণ বলি, কিভাবে বলি সেটা বলি। এবার অভিস্রবণ যেটা পদ্ধতি, অভিস্রবণের ক্ষেত্রে একই ব্যাপার, সেক্ষেত্রে কি হয়, দ্রাবকের অণুগুলো চলাচল করে। ঠিক আছে। আগে আমি ব্যাপনে কি পড়েছিলাম, ব্যাপনের থেকে অভিস্রবণ আলাদা কোথায়, ব্যাপনের ক্ষেত্রে শুধুমাত্র দ্রাবের অণু স্থান পরিবর্তন করেছিল, তাই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেছিল, গিয়ে সমঘনত্বে পরিণত করেছিল। এর ক্ষেত্রেও একই জিনিস, কিন্তু দ্রাবকের অণু যাবে। ঠিক আছে। কিভাবে যাবে, ধরো আমার এখানে একটা প্রসেস বললাম, এখানে কি কি লাগে সেগুলো আগে দেখে নিই। ঠিক আছে। প্রথম যেটা ব্যাপার, এখানে যেটা দরকার সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে। অর্ধভেদ্য পর্দা বা প্রভেদক ভেদ্য পর্দা বলা হয়। ঠিক আছে। অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য। এবার অর্ধভেদ্য মানে কি, ধরো তিন রকমের ব্যাপার, একটা হচ্ছে অভেদ্য, একটা হচ্ছে ভেদ্য, একটা হচ্ছে
অর্ধভেদ্য, তাই তো 3 রকম। এবার অভেদ্য যেটা, সেখানে কি কেউ যেতে পারে না, ঠিক আছে। ভেদ্য যেটা কি সবাই যেতে পারে, আর অর্ধভেদ্য কি সিলেক্টিভলি যাদের পছন্দ তারা যেতে পারে। তার মানে এখানে কি, এখানে শুধুমাত্র দ্রাবকের অণু যেতে পারে, ঠিক আছে। ধরো ভেদ্য যেটা, সেটা হচ্ছে আমাদের মন্দিরের দরজা, সেখানে সবাই যেতে পারে, সবার প্রবেশ আছে, সেটা হচ্ছে ভেদ্য পর্দা। অভেদ্য পর্দা কোনটা? রিজার্ভ ব্যাংকে ধরো যেখানে টাকা ছাপা হয়, সেই মেশিন যেখানে বসানো আছে সেই জায়গাটা, সেটা হচ্ছে অভেদ্য একটা দরজা, সেখানে আমরা যেতে পারি। আর অর্ধভেদ্যটা কোনটা? ধরো তোমার বাড়ির দরজা, তুমি মনে করলে আমাকে ঢুকতে দেবে, ঢুকতে দিলে, মনে করলে দেবে না, দিলে না। এবার এই যে ব্যাপারটা, সেটা কি, তার তোমার চয়েসের উপর ডিপেন্ড করছে। তার মানে যার পর্দা তার চয়েসের উপর ডিপেন্ড করছে অর্ধভেদ্যটা। সেই জন্য অর্ধভেদ্য পর্দা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল বলা হয়, ঠিক আছে। যাদের পছন্দ তারা যাবে, যাদের নয় তারা যেতে পারবে না। এখানে কি কে যেতে পারে? দ্রাবকের অণু যেতে পারে, ঠিক আছে। ধরো আমি আগের দিন যে ব্যাপনের পাঠটা বলেছি, সেখানে কি বলেছিলাম? দ্রাব প্লাস দ্রাবক, তাই তো। এটা মানে কি? দ্রবণ, তাই তো। দ্রবণের ক্ষেত্রে, সাধারণত দ্রবণের ক্ষেত্রে কি হয়, যেটা সলিড পার্ট সেটাকে, বা যেটার ঘনত্ব বেশি সেটাকে দ্রাব ধরে নেওয়া হয়, আর যেটা কম সেটাকে দ্রাবক ধরে নেওয়া হয়, তাই তো। এবার এই অভিস্রবণের ক্ষেত্রে যেটা হবে, ধরো তোমার একটা পর্দা এরকম আছে মাঝখানে, ঠিক আছে। এদিকে দুটো আলাদা আলাদা দ্রবণ আছে। এর ক্ষেত্রে ধরো ঘনত্ব অনেক বেশি, এর ক্ষেত্রে ঘনত্ব অনেক কম, ঠিক আছে। এই যে বাঁদিকের যে পার্টটা, আমার লেফট সাইডে যেটা আছে, এখানে কি আছে? দ্রাব বেশি আছে দ্রাবকের তুলনায়, তাই তো। দ্রাব বেশি আছে দ্রাবকের তুলনায়, তার মানে কি, যেটা দ্রবীভূত আছে সেটার পরিমাণ বেশি আছে দ্রাবকের তুলনায়। এদিকে কি, দ্রাব কম আছে দ্রাবকের তুলনায়, তাই তো। তার মানে কোন দিকে দ্রাবক বেশি আছে? দুটো টোটাল ঘনত্ব আমি ধরে নিলাম প্রায় সেম, তাহলে কোনটার দিক থেকে কোন দিকে যাবে? বলেছিলাম দ্রাবকের অণু চলাচল করবে, তাই তো। তার মানে এখান থেকে দ্রাবকের অণু এদিকে যাবে, তাই তো। এটা কে যাচ্ছে? দ্রাবকের অণু, তাই তো। এই যে দ্রবণটা এইদিকে যেটা ছিল, সেটা কি অনেক বেশি ঘন ছিল, এটা অনেক লঘু ছিল, তাই তো, না উল্টো? এটা অনেক বেশি লঘু ছিল, কারণ এখানে দ্রাবক যেহেতু বেশি, তাহলে দ্রাব কম ছিল, তার মানে এই দ্রবণটা অনেক বেশি লঘু ছিল, তাই তো। আর এটা অনেক বেশি ঘন ছিল। এবার এখানে যেহেতু দ্রাবক কম, যদি দ্রাবক এখান থেকে এদিকে যাতায়াত শুরু করে, তাহলে কি হবে? এখানে দ্রাবকের পরিমাণ কি আস্তে আস্তে বাড়বে, তাই তো। আর এখানে কি হবে? দ্রাবকের পরিমাণ আস্তে আস্তে কমবে, হ্যাঁ। আর এই মাঝখানে যেটা আছে, এটা কি? এটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা, যেটার মধ্যে দিয়ে শুধু দ্রাবকের অণু চলাচল করতে পারে, ঠিক আছে। এবার এখানে দ্রাবকের ঘনত্ব কি হবে? আস্তে আস্তে কমবে, এখানে দ্রাবকের ঘনত্ব আস্তে আস্তে বাড়বে, কেন? এখান থেকে এদিকে দ্রাবকের অণু যাচ্ছে। তাহলে একটা সময়ের পরে এই দুটোর ক্ষেত্রে, এর ক্ষেত্রেও দ্রাব প্রায় সমান হয়ে যাবে দ্রাবকের, আর এদিকেও প্রায় দ্রাব প্রায় সমান হয়ে যাবে দ্রাবকের, তাই তো। দুটোই সমঘনত্বে পরিণত হবে। তাহলে এখান থেকে আমি অভিস্রবণের সংজ্ঞা বলতে পারি কিরকম। ধরো একটা দুটো আলাদা ঘনত্বের দ্রবণ অর্ধভেদ্য পর্দা দ্বারা যদি পৃথক করা থাকে, তাহলে কম ঘনত্বের দ্রবণের দ্রাবকের অণু কম থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হয় এবং উভয়ে সমঘনত্বে পরিণত হয়। কি বললাম? যদি কোনো ক্ষেত্রে দুটি আলাদা মিশ্রণের আলাদা দ্রবণ অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকে, তবে কম ঘনত্বের দ্রবণ থেকে, লঘু দ্রবণ, কম ঘনত্বের দ্রবণের থেকে দ্রাবকের অণু বেশি ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হয় এবং উভয়ে সমঘনত্বে পরিণত হয়, ঠিক আছে। আমি অর্ধভেদ্য পর্দার কথাও পেয়েছি, এখানে দ্রাবকের অণুর কথাও পেয়েছি। এই দ্রাবকের অণু, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দ্রাবকের অণু, এই কথাটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে পার্টটা আমরা আসবো সেটা হচ্ছে অভিস্রবণ। তো আমি এখানে পেলাম, এবার অভিস্রবণের ধরনগুলো দেখবো, তাই তো। কি কি রকমের অভিস্রবণ হতে পারে? দু রকমের হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে অন্ত অভিস্রবণ, আর এটা হচ্ছে
বহি অভিস্রবণ। অন্ত মানে কি? অন্ত অভিস্রবণ মানে ধরো তোমার কিশমিশ জলে ফেললাম, ঠিক আছে, কিশমিশকে আমি জলে ফেললাম, কি হবে? কিশমিশ ফুলবে, তাই তো? তার মানে কিশমিশের মধ্যে যদি কিশমিশ হয়, এই জলে ফেলেছি, কিশমিশের মধ্যে যে ঘনত্ব, কিশমিশের যে ঘনত্ব সেটা কি? দ্রাবক গ্রেটার দেন দ্রাবক, এখানে তাহলে কি বেশি, তাই তো? আর বাইরে যে জল আছে সেখানে কি দ্রাবক গ্রেটার দেন দ্রাবক, তার মানে কি লঘু কম। তাহলে কি হবে? জলের অণু কোন দিক থেকে কোন দিকে যাবে? জল থেকে কিশমিশের দিকে যাবে, তাই তো? তার মানে কিশমিশের মধ্যে জল ঢুকবে, তাই তো? এই যে কিশমিশের মধ্যে জল ঢুকছে এটাকে আমি বলছি অন্ত অভিস্রবণ, ঠিক আছে? এবার ধরো তুমি আরেকটা প্রসেস দেখতে পারো, এটা খুব সহজ জিনিস একটা বলা যায়। ধরো এই আমার একটা পাত্র আছে, আমি এখানে একটা পমফ্রেট মাছ নিয়ে এসে ফেললাম, এরকম দেখো, তাই তো? এরকম দেখতে পমফ্রেট মাছ, তার মানে সামুদ্রিক মাছ, ঠিক আছে? সামুদ্রিক মাছ যদি হয় তাহলে তার মধ্যে কি আছে? দ্রাবক থেকে দ্রাবর পরিমাণ কি অনেক বেশি দ্রাবকের তুলনায়, কারণ ঘন জলে ছিল, তাহলে সেই অনুযায়ী ওর চেঞ্জ হবে। আর আমার বাইরে যেটা আছে সেটা হচ্ছে স্বাদু জল, তাহলে সেখানে কি দ্রাবকের তুলনায় কম, তাই তো? এটা মিষ্টি জল বা স্বাদু জল, ধরো এটা স্বাদু জল, স্বাদু জল, আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ, ঠিক আছে? এটা হচ্ছে স্বাদু জল, ওটা হচ্ছে সামুদ্রিক মাছ। তাহলে সামুদ্রিক মাছ যদি এখানে প্রেজেন্ট থাকে তাহলে সামুদ্রিক মাছের মধ্যে কি হবে? স্বাদু জল বাইরের দিক থেকে আসবে, কারণ এখানে কি ঘনত্ব কম, এখানে দ্রাবক বেশি, তাহলে দ্রাবকের অণু কোথা থেকে আসবে? কম ঘনত্ব থেকে বেশির দিকে, তাহলে এখান থেকে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের আস্তে আস্তে এই মাছটা কি হবে? ফুলে উঠবে, ঠিক আছে? এই যে ফুলে উঠলো এটাকে আমরা বলবো হচ্ছে অন্ত অভিস্রবণ, ঠিক আছে? এটা একটা প্রসেস। আর বহি অভিস্রবণ কি? ধরো তুমি কিশমিশকে নিয়ে গিয়ে, একটা কোলা কিশমিশকে নিয়ে গিয়ে একটা মিষ্টির রসের মধ্যে ফেলবে, কি হবে? তাহলে এখানে কি আছে? বাইরের পার্টটায় কি আছে? দ্রাব বেশি দ্রাবকের তুলনায়, তাই তো? যদি কিশমিশের মধ্যে মানে মিষ্টির জলে ফেলি তাহলে দ্রাবকে অনেক বেশি গাঢ় মিষ্টির রসে ফেলেছি, আর এখানে কি আছে? দ্রাবক কি? দ্রাবক তুলনায় দ্রাবক বেশি, এখানে উল্টোটা, তাই তো? তাই যদি হয় তার মানে এটা ফোলা কিশমিশ, ফোলা কিশমিশের মধ্যে কি ঘনত্ব কমে গেছে আস্তে আস্তে, তাহলে এখানকার যে এক্সেসিভ যে ওয়াটার সেটা কি হবে? এর বাইরের দিকে চলে যাবে, তাই তো? তার মানে কি আস্তে আস্তে কিশমিশটা শুকিয়ে যাবে। ফোলা কিশমিশকে আবার যদি মিষ্টির রসের মধ্যে ফেলি আমি, তাহলে সেটা কি হবে? আবার চুপড়ে যাবে, তাই তো? এটা হচ্ছে বহি অভিস্রবণ। আবার আরেকটা প্রসেসও আমি দেখতে পারি, ধরো এটা সামুদ্রিক না, নোনা জল, প্রচুর লবণ দিয়েছি জলের মধ্যে, দিয়ে একটা আমি বাটা মাছকে নিয়ে গিয়ে ফেলে দিলাম, ঠিক আছে? এই বাটা মাছ, ঠিক আছে, বাজে দেখতে, এই বাটা মাছকে নিয়ে গিয়ে ফেলে দিলাম। এবার এই জলের মধ্যে কি আছে? দ্রাব অনেক বেশি দ্রাবকের তুলনায়, নোনা জল যেহেতু, তার মানে কি অনেক লবণ আছে জলে, জল কম আছে তুলনামূলক। তাহলে এই নর্মাল যে মাছটা আমার এখানে আছে এর ক্ষেত্রে কি দ্রাবক থেকে দ্রাবকের পরিমাণ বেশি, কারণ মিষ্টি জলে ছিল, তাই তো? তাহলে কি হবে? নোনা জলে যদি ফেলি তাহলে এর থেকে যা জল আছে সব বাইরের দিকে বেরিয়ে যাবে, ঠিক আছে? এই যে বেরিয়ে যাচ্ছে এই যে প্রসেসটা, এটার নাম হচ্ছে বহি অভিস্রবণ, ঠিক আছে? এবং ওইটাকে বলা হয় প্লাজমোলিসিস প্রথমটাকে, পরেরটাকে বলা হয় ডিপ্লাজমোলিসিস, ঠিক আছে? এবার এই যে টোটাল প্রসেসটা দেখলে তুমি, এই টোটাল প্রসেসটার মধ্যে কি বুঝলে? অভিস্রবণ ছিল, অভিস্রবণ প্রথম কথা বলেছিলাম, অভিস্রবণে কি বলেছিলাম? যে দ্রাবকের অণু চলাচল করবে কোথা থেকে? বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে, তাই তো? বেশি ঘনত্ব মানে কি? কিসের বেশি ঘনত্ব? দ্রাবকের বেশি ঘনত্ব, কারণ যেখানে দ্রাবক বেশি থাকবে। আবার যদি আরেকটা ভাবেও বলতে পারি, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে, তখন কিভাবে? তখন টোটাল সলিউশনের মানে দ্রবণের ঘনত্বের হিসাবে বলছি, ঠিক আছে? তার মানে যেখানে বেশি দ্রাবক থাকবে তার থেকে কম দ্রাবকের দিকে যাবে, ঠিক আছে? বা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব, কম ঘনত্ব মানে কি? দ্রাবক বেশি আছে তার জন্য তো ঘনত্ব কম, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, ঠিক আছে? এই হচ্ছে অসমোসিসের বেসিক আইডিয়া, এটুকু।
এবার এছাড়াও আরো কিছু জিনিস তোমরা জানতে পারো, যেমন ব্যাপনের অভিশ্রবণের একটা পার্থক্য আমাদের জানা দরকার। এবার আমরা আগে অভিশ্রবণের একটা অ্যানিমেশন দেখবো, ঠিক আছে? ধরো দুটো আলাদা আলাদা দ্রবণ আলাদা করা আছে কি দিয়ে, একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে। এবার একদিকে বেশি ঘনত্ব আছে, যে ইউরিয়া যেখানে আছে সেই দিকটা হচ্ছে বেশি ঘনত্বে। এবার আমরা কি পড়েছিলাম যে বেশি যেখানে দ্রাবক যেখান থেকে বেশি থাকবে সেদিক থেকে যেদিকে দ্রাবক তুলনামূলক কম আছে, মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে দ্রাবকের অণু, তাই তো? এবার দেখো অর্ধবেদ্য পর্দা আছে, এবার দ্রাবকের অণুগুলো এদিকে আসবে এবং দুটোকে সমঘনত্ব করবো। ডান দিকেরটার ঘনত্ব অনেক বেশি, তাহলে এটাকে এতে কী করতে হবে, আরও যত বেশি দ্রাবক মিশবে ঘনত্ব তো কমবে, তার মানে জলের অণু এদিকে আসলো। এবার আস্তে 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 আয়তনটা বাড়বে, তার মানে কি ঘনত্বটা দুটোর একই রকম হচ্ছে, তাই তো? এবার এই যে দুটো ঘনত্ব একই রকম হলো, একই রকম হওয়ার পরে কীরকম হবে, ব্যাপারটা এরকম দেখাবে, তাই তো? ধরো আইসোটনিক দুটো দ্রবণ আছে, মানে দুদিকে একদম পুরোপুরি ঘনত্ব সমান। এবার একদম আগের যে পরিস্থিতিটা ছিল সেইটা যদি দেখি, তাহলে ডান দিকেরটা কি আমার হাইপারটনিক বা অতিপৃক্ত। কেন? কারণ ওখানে দ্রাবের পরিমাণ দ্রাবকের তুলনায় বেশি আছে, তাই তো? আর বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে হাইপোটনিক, কারণ কি সেখানে দ্রাবকের পরিমাণ বেশি আছে, দ্রাবের পরিমাণ কম আছে, ঠিক আছে? এবার আমরা কি দেখব, ব্যাপন আর অভিশ্রবণের যে পার্থক্য আছে সেটা দেখব, ঠিক আছে? আর ব্যাপন আর অভিশ্রবণ, তাই তো? ব্যাপন আর অভিশ্রবণের মধ্যে প্রথম যে পার্থক্য, এর ক্ষেত্রে কি হয়, বেশি থেকে কম ঘনত্ব, তাই তো? বেশি থেকে কম ঘনত্বের দিকে কারণ দ্রাবের অণু, তাই তো? দ্রাবের অণু চলাচল করে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, কম থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবকের অণু চলাচল। এটা কিন্তু প্রধান পার্থক্য, ঠিক আছে? প্রথম কথা এটাই। ঠিক আছে? এর ক্ষেত্রে কি আছে, কোনো পর্দার প্রয়োজন নেই, তাই তো? ডিরেক্ট মিডিয়ামে থাকলেই হবে, কোনো পর্দার প্রয়োজন নেই। আর এর ক্ষেত্রে কি, অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য পর্দার প্রয়োজন, তাই তো? এদের ক্ষেত্রে অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য পর্দার প্রয়োজন। এই দুটো জিনিস আমরা মেন জানতে পেলাম। আর কি জানতে পারবো, এর ক্ষেত্রে ব্যাপনের ক্ষেত্রে যখন হচ্ছে তখন ব্যাপন চাপের উপর ডিপেন্ড করছে, ব্যাপন সেই পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ডিপেন্ড করছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করছে। এই বিষয়গুলো আরো ডিটেইলে তোমরা আমার ওই চ্যানেলে পেয়ে যাবে, পরপর ভিডিওগুলো দেওয়া থাকবে, সেখানে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে ডেসক্রিপশন থেকে দেখে নেবে। আর আমাদের এই ব্যাপন ছাড়াও বাকি অভিশ্রবণের ক্ষেত্রেও কোনো রকম শক্তির প্রয়োজন পড়ছে না, কোনোটার ক্ষেত্রে ডিরেক্টলি এটিপির প্রয়োজন বা শক্তির প্রয়োজন কোনো ক্ষেত্রেই পড়ে না, কিন্তু দুটোই কি প্রক্রিয়া, এইটা কি পুরোপুরি ভৌত প্রক্রিয়া, আর এটা কি জৈব প্রক্রিয়া বলা যেতে পারে, বা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিও বলতে পারি, কারণ বডির ক্ষেত্রে হচ্ছে সেই জন্য বলতে পারি, ঠিক আছে? ব্যাপন আর অভিশ্রবণের প্রধান দুটো পার্থক্য এটাই। এখানে কি হয়, বেশি থেকে কম ঘনত্বের দিকে দ্রাবের অণু যায়, এখানে কম থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবকের অণু যাবে। আর এখানে কি কোনো পর্দার প্রয়োজন নেই, এখানে অবশ্যই অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য পর্দার প্রয়োজন, ঠিক আছে? এই সম্পর্কিত আরো কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে চ্যানেলটাকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের নিচে একটা অপশন পাবে, ওই লিঙ্কটা খুললে সাবস্ক্রাইবের একটা অপশন পাবে, তাহলে সাবস্ক্রাইব করে দিও। এই রিলেটেড আরো কিছু ভিডিও যেগুলো তোমাদের পরে কেবিপিআই বা অন্য কোনো পরীক্ষার জন্য লাগতে পারে, সেই রিলেটেড যা দরকার সেগুলো আমি ওইখানে সব পরপর আপলোড করতে থাকি, ঠিক আছে?